হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য আমাদের পশ্চিমবঙ্গে অনেক 2025 সালের ভোটার, তারা কিন্তু আমি বলছি না ভোটার বলে, 2025 সালের লিস্টেড ভোটার যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়, জোকের মুখে নুন পড়ে যাওয়ার মতো কিংবা পাকাল মাছের মুখে ইউরিয়া পড়ে যাওয়ার মতো তারা সবাই কিন্তু গুটি গুটি পায়ে লুকিয়ে চলে গেছে। তারা চলে যায়নি, তাদের প্ল্যানিং হচ্ছে যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পর্ব মিটে যাবে, ভাই নাইবা আমি ভোটার হলাম, আবার গুটি গুটি পায়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে ভারতীয়বাসী হিসেবে। তারপরে এর পরবর্তী ভোটারের সময় এবার প্রতি বছর তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে না, এরপরে যখন ভোটের নাম তোলা হবে আবার নাম তুলে ফেলবে। এরকম প্ল্যানিংয়ে এগোচ্ছে। তো তার জন্যই ভারত সরকার এটা কিন্তু আন্দাজ করেছে, তার জন্যই নিয়ে এসেছে অপারেশন গান্ডীব। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেমন মহাভারতের অর্জুনের গান্ডীব ধনুক ছিল, যেটা বিষ্ণুর বিভিন্ন তার কি বলবো শক্তি দিয়ে তৈরি করা হয়েছে গান্ডীব, এবং গান্ডীব থেকে যে তীর একবার টার্গেট করত সেই টার্গেট কখনোই মিস হতো না। তো এই অপারেশন গান্ডীব পদ্ধতি চালু করতে যাচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট। গত 9 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পার্লামেন্টে 9 ডিসেম্বর এটা নিয়ে ব্যাখ্যা করেছেন, এবং সঙ্গে সঙ্গে এটা নিয়ে আবার মামলা হয়ে গেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে এই অপারেশন গান্ডীবের মধ্য দিয়ে কি আমাদের কোনো প্রাইভেসি নষ্ট হবে, আমাদের কোনো সমস্যা হবে, আমাদের কোনো ডকুমেন্টস জনসমক্ষে এসে যাবে, এদিকে আমরা কোনো ক্ষতিগ্রস্ত হব? হ্যাঁ, তাহলে কী হবে আমাদের? ভাই আমরা তো গরিব মধ্যবিত্ত, গরিব নিম্ন মধ্যবিত্ত, তাহলে আমাদের কী হবে? হোয়াট অ্যাবাউট আস, হোয়াট অ্যাবাউট মি? এটা কিন্তু একটা ঘুরে বেড়াচ্ছে। তো আসুন এটাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি যে কাদের সমস্যা হবে, কাদের সমস্যা হবে না। তার আগে অবশ্যই অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা ভিডিও করার জন্য আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক ভেবেচিন্তে অনেকক্ষণ ধরে পড়াশোনা করার পরে একটা ভিডিও আমরা করতে পারি। এই অপারেশন গান্ডীব কীভাবে কাজ করবে তার দুটো পদ্ধতি হচ্ছে। একটা হচ্ছে ফেসিয়াল রেকগনিশন, একটা এন্টিটি রেজলিউশন। কার নাম ফেসিয়াল রেকগনিশন? না, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এমনও কিছু লোক আছেন যারা হয়তো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেছেন সুমন কুমার, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন কুমার সুমন, এবং আধার কার্ডও কিন্তু অনেকের একই জায়গায় দুটো আছে, ফোন নাম্বারও তিনি একই জায়গায় দুটো তিনটে বানিয়ে নিয়েছেন, এবং বিভিন্ন অ্যাকাউন্টের সঙ্গে বিভিন্ন তার ফোন নাম্বার দিয়ে তিনি, কারণ আমি যে কথাটা বারবার বলি যে আমরা ভারতের ইনবর্ন, আমরা ভারতীয়, আমাদের কাছে যে ডকুমেন্টস আছে, যারা অনুপ্রবেশকারী ওদের কাছে আমাদের থেকে অনেক বেশি ডকুমেন্টস আছে, কারণ ওনারা হচ্ছে অনেক চালাক। ওনারা আগে থেকে সমস্ত পথ ঘাট করে ওনারা সব ডকুমেন্ট বানিয়ে রেখেছে, যেটা আমাদের নেই। তার জন্যই ওনারা কিন্তু একবারে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমি একটা রিপোর্ট আপনাকে দিচ্ছি যে এই ঘটনা করার কেন প্রয়োজন হলো। না, যখন ইলেকশন কমিশন দেখলেন যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে তার ইপিআর, ইলেক্টর পপুলেশন রেশিও 164%, অর্থাৎ 13 বছর আগে যা ছিল 13 বছর পরে সেটা 164% বেড়ে গেছে। ভাবুন, এটা কিন্তু একবারে চোখ কপালে ওঠার মতো, আতঙ্কিত, মানে গায়ের লোম খাড়া হয়ে যাবে এমন চিন্তার বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটাররা কোথা থেকে আসছে, যে 164% ভোটার বেড়ে গেছে ইলেক্টর পপুলেশন রেশিওতে। যখনই কিন্তু কমিশনের সন্দেহ হয়, এবং তারপরে এই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেখা হয় যে 81.35 করোড় লোককে বিনা পয়সায় রেশন দেওয়া হয়। তার জন্য আবার অনেকে আছে
শুধুমাত্র তার রেশন কার্ড বানিয়ে নিয়েছেন, কিন্তু 10 নম্বর ফর্ম ফিল আপ করে তিনি রেশন নেন না। তাহলে 81.35 করোড় রেশন নেন, আর এরকম আরও আছে অনেক কোটি যারা 10 নম্বর ফর্ম ফিল আপ করে তারা রেশন নেন না, কিন্তু তাদের একটা রেশন কার্ড বানিয়ে রেখেছেন। এরকম সংখ্যা হচ্ছে 119 কোটি। কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে সমস্ত কিছু লোক যোগ করলে তার 140 কোটি পৌঁছে যাচ্ছে, 140 করোড়সে বেশি চলে যাচ্ছে। তাহলে 140 কোটির উপরে যদি ভারতের জনসংখ্যা হয়, তাহলে 119 কোটির নাম কেন নথিভুক্ত হচ্ছে, 119 কোটির আধার কার্ড কেন হচ্ছে? এটাতেই কিন্তু সন্দেহ হয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তখন তারা এই অপারেশন গান্ডিবের সূত্র নিয়ে আসে, যেটা কীভাবে চলবে না, বেসিক্যালি ট্রান্সফর্মস ন্যাট গ্রিড একটা অতি আলট্রা মডার্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম। ন্যাট গ্রিড কী জিনিস না, এবার আর কোনো দপ্তরে ফোন করতে হবে না। আগে এখন সিআইডি ধরলে বা সিবিআই ধরলে, যদি আপনারা কোনো ফিল্ম দেখেন সিআইডি বা সিবিআই দেখবেন যে সেখান থেকে কিন্তু টেলিফোন অফিসে ফোন করা আছে, দেখুন তো এই নাম্বারটা কার নাম্বারে আছে, দেখুন তো ভেহিকেল ডিপার্টমেন্টে দেখুন তো কার নাম্বার আছে, দেখুন তো এটা এর নামে কোনো থানায় কোনো কিছু স্ক্যান্ডাল আছে কিনা, কলঙ্ক আছে কিনা। তাহলে বিভিন্ন দপ্তর থেকে তথ্যগুলোকে অ্যাকুমুলেট করা হচ্ছে। কিন্তু ন্যাট গ্রিড কী করবে না, তার কাছে সব তথ্য অ্যাকুমুলেট থাকবে, আর টেলিফোন অফিসে ফোন করতে হবে না, আর থানায় ফোন করতে হবে না। ন্যাট গ্রিড সমস্ত তথ্যকে একসঙ্গে অ্যাকুমুলেট করবে। অর্থাৎ আমি কবির সুমন বা সুমন কবির, কিংবা আমি অলোক মাইতি অলোক, আমি কি করলাম না, আমি ডুপ্লিকেটভাবে পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট বানালাম, এলআইসিতে একটা অ্যাকাউন্ট বানালাম, আমার এক্স ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট বানালাম, ওয়াই ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কিন্তু এক্স ব্যাঙ্কে লিখলাম অলোক মাইতি, ওয়াই ব্যাঙ্কে লিখলাম মাইতি অলোক, এইভাবে আমি রেখেছি। তো এই ন্যাট গ্রিড কী করবে, ন্যাট গ্রিড অপারেশন গান্ডিবের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কি বলবো, ফুললি ডিজিটাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম সূত্র প্রয়োগ করে তার ফ্যামিলি ট্রিকে এবারে পুরো খুঁজে বের করে ফেলবে, যে তার এই ব্যাংকে বাবার নাম কী আছে, তার বাবার নাম কী আছে, তার আধার কার্ড কী আছে, ফোন নাম্বার কী আছে, একবারে পুরো ঘেঁটে ফেলবে। অর্থাৎ সমস্ত কিছু আমাদের প্রাইভেসি তথ্য ওই ন্যাট গ্রিডে আপলোড থাকবে। ভাই পালাবার পথ নেই, জম আছে পিছে। আমি বাংলাদেশ থেকে এসে ঢুকে পড়বো, আমি পাকিস্তান থেকে এসে ঢুকে পড়বো, আমি আফগানিস্তান থেকে এসে ঢুকে পড়বো, আমি মায়ানমার থেকে ঢুকে পড়বো, নো ওয়ে। আর ভাই ওই যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ, সেদিন আর নেই রে বামনি, তলে পান্তা উপরে আমনি। এবার এই অপারেশন গান্ডিব একেবারে ফেসিয়াল রেকগনিশন, যার যে আপনি ব্যাংকে তার ফটো দিয়েছেন ওই ফটোকে স্ক্যান করবে, পোস্ট অফিসে ফটো দিয়েছেন সে ফটোকে স্ক্যান করবে, এলআইসিতে ফটো আছে তার ফটোকে স্ক্যান করবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, সবার ফটোর মধ্যে যদি আপনার থাকে ডিসক্রিপেন্সি, মুহূর্তের মধ্যে ধরে ফেলবে। তখন ও আপনাকে ট্র্যাক করা শুরু করবে, আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কোন বিমানে উঠছেন, কোন ভিসায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, কী করছেন, সব কিছু আপনাকে তখন মানে ইউ উইল বি আন্ডার স্ট্রিক্টেস্ট সার্ভিল্যান্স। যার ফলে জঙ্গিদের আর ভারতবর্ষে ঢুকে পড়ার স্বপ্ন বোধহয় এবার স্বপ্নই থেকে যাবে, এবং কারণ এটা এতটাই স্ট্রিক্টভাবে কাজ করবে। আর কি না, এর ফলে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাদের সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান আর কোনোভাবে হ্যাক হবে না, ট্যাক্স ইনফরমেশান কিংবা এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট, এর ফলে কী হবে, আমাদের যারা আমরা সাধারণ নাগরিক, আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের প্রাইভেসি ডকুমেন্ট শুধুমাত্র থাকবে ন্যাট গ্রিডে, ওটা অ্যাকোয়ার্ড হয়ে থাকবে। ওটাকে হ্যান্ডেল করার অধিকার একমাত্র পারবে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ এসপি লেভেলের কোনো পদমর্যাদার, তার নিচে কেউ পারবে না। আর এসপি যেহেতু কন্ট্রোলড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে তারা নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না, বা এটাকে অবশ্যই আন্ডার স্ট্রিক্টেস্ট সার্ভিলেন্স থাকবে, যার মধ্য দিয়ে এই ন্যাট গ্রিডের সব কিছু কাজ চলবে। তার মানে যার মধ্যে কথা হচ্ছে, এটা আমাদের ভালোর জন্য এই অপারেশন গান্ডিব একেবারে সুরক্ষিতভাবে আমাদের রাখবে। এর ফলে বাইরের শত্রু বা বাইরের কোনো জঙ্গি বা বাইরের কোনো ইনফিল্ট্রেটার্স, অনুপ্রবেশকারী আর সহজে ঢুকে পড়তে পারবে না। আর যদি
এটা নিয়ে মামলাও হয়। যখন সুপ্রিম কোর্টে একজন ব্যক্তি মামলা করবে যে অমুক ব্যক্তির নামে অমুক করেছে, ন্যাটগ্রিড তাকে এমন তথ্য দেবে যে তার এইখানে ডকুমেন্ট এই অন্যায় করেছে, ওই অন্যায় করেছে, ওই অন্যায়, তার এতটাই ডকুমেন্টস প্রোভাইড করবে যে সেখানে বিচারকও বলবে যে ভাই আগে আমার দেশ, পরে তোমার যাই হোক না কেন, আগে যিনি বিচারক হোক বা আমি হোক বা রাম হোক বা শ্যাম হোক বা আকবর চাচা হোক, জাহাঙ্গীর দাদা হোক, সবার কিন্তু আগে হচ্ছে আমাদের দেশ। আমাদের কি জাত কি ধর্ম আমরা দেখবো না, আগে হচ্ছে আমরা ভারতীয়, আগে আমাদের দেশ, তারপরে আমাদের সব কিছু। তাই নিশ্চিন্তে থাকুন, এই অপারেশন গান্ডীব আমাদেরকে একবারে সুরক্ষিত, ফুললি সিকিউর রাখবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।